কারণগুলো হচ্ছে রিমেইনিং রেলেভেন্ট, encouraging innovation, developing skills, creating new opportunities এবং improving staff morale. আমরা দেখেছিলাম হচ্ছে সবগুলো আন্ডারে কিছু ক্রাইটেরিয়া ছিল না, ওই ক্রাইটেরিয়াগুলো আমরা দেখেছি। ওকে, তারপরে আমরা দেখেছিলাম যেটা ম্যানেজারের রোল, ম্যানেজারের ভূমিকা, ম্যানেজারের কি কি স্কিলস থাকা লাগবে এই চেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য। তারপর এখানে কিছু স্কিলস মেনশন করা আছে, যেমন ইফেক্টিভ কমিউনিকেশন আছে, ইমোশনাল ইন্টেলিজেন্স, স্ট্রং অর্গানাইজেশনাল স্কিল, প্রবলেম সলভিং অ্যান্ড ডিসিশন মেকিং স্কিলস, ডেলিগেটিং উইদাউট মাইক্রো ম্যানেজিং। আমরা বোধহয় ইফেক্টিভ কমিউনিকেশন শুরু করেছিলাম, দেখেছিলাম না? আবার একটু দেখি ইফেক্টিভ কমিউনিকেশনে ম্যানেজাররা কিভাবে কমিউনিকেট করবে। ম্যানেজাররা সবসময় ওপেন এবং অনেস্ট থাকবে তার এমপ্লয়ীদের সাথে, এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। এবং ম্যানেজাররা যেন সবসময় অ্যাপ্রোচেবল হয়, সবসময় অ্যাভেলেবল হয়। এমপ্লয়ীদের যখন কোনো সমস্যা থাকবে, যখন কোনো কোয়ারিজ থাকবে, ম্যানেজার যেন সবসময় ওয়েলকামিং থাকে। হেজিটেশন যেন কোনো এমপ্লয়ের ভিতরে না থাকে, যে আমি ম্যানেজারের কাছে এই প্রবলেমটা নিয়ে কি যাবো বা এই অ্যাডভাইসটা কি জিজ্ঞেস করবো। ওকে, কমিউনিকেট ক্লিয়ারলি, সহজভাবে বুঝানো। মানে আমি যখন কোনো একটা ল্যাঙ্গুয়েজে বুঝাবো, মেক শিওর যে আমি যেন ডিপেন্ড করে, মানুষের উপর ডিপেন্ড করে। যদি আমার কমিউনিকেশনটা সফিস্টিকেটেড হওয়া লাগে তখনই আমি সফিস্টিকেটেড করবো, কিন্তু যদি না লাগে, যেমন আমরা করেছি, খেয়েছি, বলছি, যাচ্ছি, যদি আমি তোমাদের সাথে একটু ক্যাজুয়াল হয়ে যাই, চলো আমরা যাবো ওখানে, আসছো, তোমরা আসতেছো না কেন, আসতেছো না কেন, আসছো না কেন, মানে কমিউনিকেশনটা ক্যাজুয়াল হবে নাকি কমিউনিকেশনটা ফর্মাল হবে? যেটাই ক্লিয়ার ভাবে কমিউনিকেট করা যায়, যেই ফর্মে ক্লিয়ার ভাবে কমিউনিকেট করা যায়, আমরা ওটাকে বেছে নিব। এনকারেজ ফিডব্যাক, সবসময় আমার আন্ডারে যারা কাজ করছে তাদের কাছ থেকে ফিডব্যাক নেওয়া। ফিডব্যাক মানে কি হচ্ছে? মতামত, তাদের মতামত নেওয়া, সবসময় তাদের মতামত শোনা। আপডেট ইউর এমপ্লয়ি অ্যাবাউট এনি চেঞ্জ ইন দ্য ওয়ার্ক স্কেডিউল। গত ক্লাসে একটা এক্সাম্পল দিয়েছিলাম, যখনই কোনো স্কেডিউলে আপডেট আসে, পরিবর্তন করি আমরা, ক্লাসরুম পরিবর্তন করি, রুটিন পরিবর্তন করি, এটা তুমি তোমার ফ্রেন্ডের কাছ থেকে জানতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো নাকি তোমার টিচার ডাইরেক্ট তোমার টিচারের কাছ থেকে জানতে স্বাচ্ছন্দ্য বোধ করবা? ডেফিনেটলি আমার কাছ থেকে জানতেই, কারণ একজনের হয়তো তোমার ফ্রেন্ড জানলো কিন্তু সে আরেকজনকে বলতে পারলো না কোনো একটা কারণে। এর থেকে ভালো আমি যদি তোমাদেরকে গ্রুপ ওয়াইজ মেসেজটা দিয়ে দিই, যখনই কোনো চেঞ্জেস আসছে আমি ক্লিয়ারলি কমিউনিকেট করে দিলাম থ্রু, এখন যেটা আমরা টেকনোলজিতে ব্যবহার করি সেগুলো। চুজ দ্য রাইট মেথড ডিপেন্ডিং অন দ্য অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট। এখানে বলেছিলাম অর্গানাইজেশনের পরিবেশটা কেমন, সেটার উপর ভিত্তি করে আমরা কি করব, রাইট মেথডটা চুজ করে নিব, রাইট মেথড চুজ করে নিব। যেমন যদি আমি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ধরি, ওরা একটু বেশি ক্যাজুয়াল না? আমরা যদি আমাদের দেশের ওয়ার্ক প্লেস ধরি তাহলে আমরা একটু ফর্মাল থাকার চেষ্টা করি, স্পেশালি মেল ফিমেল যদি ধরি, আমি মেল ফিমেল এমপ্লয়ীদের মধ্যে যদি আমি একটা কমিউনিকেশন করি, অথবা মেল বস কিংবা ফিমেল এমপ্লয়ীদের মধ্যে, অথবা ভাইস ভার্সা, যদি এটা ধরি, এক একটা কালচার, এনভায়রনমেন্টাল কালচার এক এক রকম। সো আমাকে আমার অর্গানাইজেশনের পরিবেশ এবং কালচার বুঝেই কমিউনিকেট করতে হবে, তাই না? ওকে, তারপর হচ্ছে মিট রেগুলারলি। আমরা বলেছিলাম এমন যেন না হয় যে আমার এমপ্লয়ের সাথে আমার 2 সপ্তাহ 3 সপ্তাহ কোনো দেখাই হচ্ছে না, তার কাজ কেমন যাচ্ছে, তার কাজের প্রোগ্রেস কেমন হচ্ছে, কাজের সময় সে কোনো মানে প্রবলেমস ফেস করছে কিনা, তারপরে হচ্ছে তার কোনো পারিবারিক সমস্যা আছে কিনা বা নিজের কোনো হেলথের সমস্যা আছে কিনা, অনেক ফ্যাক্টরস থাকে না, এগুলো আমরা রেগুলার যদি এমপ্লয়ীদের সাথে কথা বলে তখনই না জানতে পারবো। এক সপ্তাহ একটা ঘটনা যদি আমি 1 মাস পরে জানি তাহলে কিন্তু আমার একটা গ্যাপ কেটে যাচ্ছে কমিউনিকেশনে। সো রেগুলার ভাবে আমাদের কি বলা হচ্ছে, আমাদের এমপ্লয়ীদের সাথে রেগুলার যেন আমরা মিট আপ করি, কথা বলি। ম্যানেজারের স্কিলস, এখন ইমোশনাল ইন্টেলিজেন্সের আমরা একটা ম্যাট্রিক্স দেখছিলাম, সেই ম্যাট্রিক্সে হচ্ছে আমাদের, আমি আবার যদি ড্র করি,
অ্যাকশনকে অবলিক দিয়ে ম্যানেজমেন্ট বুঝতে হবে। এটা কি ভিডিওতে আসছে আসলে না না হ্যাঁ আস্তে আস্তে এ পর্যন্ত আসে হ্যাঁ হ্যাঁ সো এই বক্সটা আমার বলছে সেলফ অ্যাওয়ারনেস, সোশ্যাল অ্যাওয়ারনেস, সেলফ ম্যানেজমেন্ট অথবা অ্যাকশন, সোশ্যাল ম্যানেজমেন্ট অথবা সোশ্যাল অ্যাকশন। এটা বলতে কি বোঝানো হচ্ছে? আমরা প্রথমটা দিয়ে শুরু করেছিলাম সেলফ অ্যাওয়ারনেস। সেলফ অ্যাওয়ারনেস হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং মাই স্ট্রেংথ and understanding my strength and understanding the weaknesses. Understanding strength and weaknesses. আচ্ছা, strength এবং weakness আমার কেন জানা প্রয়োজন? আমি কোন কাজটা ভালো পারবো সেটা হচ্ছে আমার strength, এবং যদি আমার কোনো weaknesses থাকে তাহলে সেটা হবে আমার কাজ আমি ঠিকভাবে করতে পারছি। ওকে, তাহলে আমার স্ট্রেংথ এবং আমার উইকনেস যখন আমি জানবো, আমার স্ট্রেংথে আমার কাজ করার তেমন প্রয়োজন নাই, কিন্তু আমার উইকনেসের উপর আমার কাজ করতে হবে। এই সোশ্যাল স্ট্রেংথ এবং উইকনেস এটা জানলাম। জানার পরে এখন আমার যে কাজটা করতে হবে সেটা হলো উইকনেস থাকলে আমি ডেফিনেটলি ফিডব্যাক নিব। ফিডব্যাক নিব কার কাছ থেকে? কোওয়ার্কার। এবং স্ট্রেংথ থাকলে ইউজুয়ালি আই ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং হিয়ার। এরপর আসে সেলফ। আমরা আগে সেলফটা শেষ করি, সেলফ ম্যানেজমেন্ট। আমার স্ট্রেংথ উইকনেস আমি বুঝলাম, এখন ম্যানেজমেন্ট। আমি কিভাবে আমার ব্যক্তিগত কিছু ইমোশন, এখানে ইমোশন চলে আসে, the ability to control emotion. সেলফ ম্যানেজমেন্টে আমরা বলতে পারি the ability to control the emotions. Self management. The ability to control the emotion. অনেক সময় কাজের ক্ষেত্রে কিছু কিছু কাজে আমরা রিঅ্যাক্ট করে ফেলি, নেগেটিভ রিঅ্যাক্ট করে ফেলি। তাহলে আমি এই রিঅ্যাকশনটাকে কিভাবে রেসপন্ড করব, মানে যেখানে আমার নেগেটিভ কোনো ঘটনা ঘটছে আমি কিভাবে রেসপন্ড করব? আমি কি নেগেটিভ ভাবে রেসপন্ড করব নাকি আমি মাথা ঠান্ডা রেখে রেসপন্ড করব? তাহলে এটাকে লিখতে পারি আমরা কন্ট্রোল দ্য রিঅ্যাকশন টু রেসপন্স। কন্ট্রোল করব দ্য reaction to response. React করা যাবে না। রিঅ্যাকশন যখন আমি রেসপন্স করব, মেক শিওর আমার রিঅ্যাকশনটা যেন পজিটিভ হয়, রিঅ্যাক্ট যেন না করি। যে কোনো কাজের সমাধান কিন্তু ঠান্ডা মাথায় করা যায়, যেটা একেবারেই সম্ভব না তখন আমরা রিঅ্যাক্ট করতে পারি। কিন্তু আমার ফার্স্ট টাইমে যখন আমি কোনো কিছুতে রেসপন্স, নেগেটিভ কোনো কাজে রেসপন্স করব, তখন এটা যেন অ্যাগ্রেসিভ না হয় প্রথমবার। এরপর যদি আমি কয়েকবার রেসপন্স করার পর না শুনলো, তখন আমি না একটা রিঅ্যাকশন দিতে পারলাম। বাট সেটাও ডিপেন্ড করবে কিসের উপরে? আমার অর্গানাইজেশনের কালচারের উপরে, অর্গানাইজেশন কেমন সেটার উপরে। আমার অর্গানাইজেশন কি রিঅ্যাকশনের নেগেটিভিটিটা নিতে অ্যালাউ করে কিনা? অনেক সময় আছে না কিছু কিছু অর্গানাইজেশন আপনি খুব বেশি লাউড হওয়া যাবে না, কোওয়ার্কারদের সাথে বা ম্যানেজারদের সাথে অ্যাগ্রেসিভ হওয়া যাবে না। কিছু জায়গায় করা যায়, যেমন আমার আন্ডারে যদি আমার টিম ওয়ার্কাররা কাজ করে
অনেককে বকা দিয়ে কাজ আদায় করে নিতে হবে, সেখানে করা যাবে। কিন্তু যে জায়গাগুলো সফিস্টিকেটেড, আমি এনভায়রনমেন্ট বুঝে, বারবার বলছি এনভায়রনমেন্ট বুঝে হচ্ছে ম্যানেজাররা কমিউনিকেট করবে, রিঅ্যাক্ট করবে, সেলফ ম্যানেজমেন্টের দিকে নজর রাখবে, কন্ট্রোল দ্য রিঅ্যাকশন। এরপরে এক্সামে তোমরা যেটা করবে, আমি তো তোমাদেরকে এখন এটা বুঝছি না কারণ এটা লাগবে এক্সামে যেটা থাকবে। এক্সামে আমি যদি তোমাদেরকে বলি সেলফ এবং সোশ্যাল ম্যানেজমেন্ট নিয়ে লিখো, ড্র দ্য ম্যাট্রিক্স এন্ড দেন ডিসক্রাইব। তোমরা কিভাবে করবা, আগে তোমরা এই ম্যাট্রিক্সটা ড্র করবা, এরপর যেটা করবা, যেমন এখন আমরা কি নিয়ে কথা বলছি, সেলফ ম্যানেজমেন্ট, তাই না? তাহলে আমি ধরো এটা নাম্বার 2, সো সেলফ ম্যানেজমেন্ট। সেলফ ম্যানেজমেন্টের আন্ডারে আমরা একটা পয়েন্ট পেলাম, দুইটা পয়েন্ট পেলাম, এই পয়েন্টগুলো রিপিট করছি। 3 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে প্রথমটা কি ছিল? Be ready for any challenges. যখন আমি চ্যালেঞ্জের ব্যাপারে রেডি থাকবো, আমরা একটু বুঝতে পারি না কোনো কাজ করার আগে, আমরা তো একটু প্রেডিক্ট করতে পারি যে এই কাজের রেজাল্ট কি হতে পারে। পজিটিভ তো আমি জানি কি হবে, কিন্তু নেগেটিভ হলে কি কি হতে পারে, কোন কোন জায়গায় বাধা আসতে পারে। আমি যদি মেন্টালি রেডি থাকি তাহলে হচ্ছে, তাহলে কি হবে, মেন্টালি যদি আমি রেডি থাকি সহজ হয়ে যায় না, মোকাবেলা করাটা সহজ হয়ে যায়। হ্যাঁ, ইমোশনাল ড্যামেজটা কম। এটা জানি কার কথা? স্টিভেন লি। এখন ছোট বাচ্চারাও ইমোশনাল ড্যামেজ হচ্ছে, আমি অবাক হয়ে যাই। ডিপ্রেসড হয়ে যায়। হ্যাঁ, এরপরে কোনটা আছে আমাদের? সোশ্যাল অ্যাওয়ারনেস। সোশ্যাল অ্যাওয়ারনেস। সবার প্রথমে আমি নিজেকে ঠিক করে নিলাম, সেলফ অ্যাওয়ারনেস এবং সেলফ ম্যানেজমেন্ট। নিজেকে ঠিক করার পরে এখন আমাকে যে ব্যাপারটা সবসময় নজর দিতে হবে সেটা হচ্ছে সোশ্যাল। আমি যাদের সাথে থাকবো তাদের ব্যাপারে অ্যাওয়ারনেস এবং তাদের সাথে কিভাবে আমি মেইনটেইন করব। আগে নিজেকে ঠিক করতে হবে, তারপরে হচ্ছে আমি আমারটা অন্যের সাথে দিতে পারবো। নো দ্য পিপল হু আর ওয়ার্কিং উইথ। সোশ্যাল অ্যাওয়ারনেস প্রথম পয়েন্ট হচ্ছে নো দ্য পিপল। Know the people you are working with. Know the people you are working with. আমি যাদের সাথে কাজ করছি তারা কি পছন্দ করে, কি অপছন্দ করে, তারা কিভাবে কমিউনিকেট করতে পছন্দ করে, তাদের লিমিটেশন কি। অনেক সময় আমরা জোকস করি না, তখন আমাদেরকে বুঝতে হবে তাদের জোকসের লিমিটেশন কতটুকু, কে কতটুকু নিতে পারবে। এটাই হচ্ছে আমার সোশ্যাল অ্যাওয়ারনেস। যদি মনে করো আমি এমন একটা কথা বললাম যেটা আমার কোওয়ার্কার পছন্দ করলো না, আরেকটা কোওয়ার্কার কিছুই মনে করলো না কিন্তু আরেকটা পছন্দ করলো না, তাহলে কি হবে? মেবি সে হয়তো বা ম্যানেজমেন্টকে গিয়ে কমপ্লেন করবে। তখন আমি যদি বুঝি আমি যাদের সাথে কাজ করছি তাদের পার্সোনালিটি যদি আমি বুঝি, তাহলে আমি জায়গা বুঝে কথা বলবো। আমরা যখন একটা মিটিং রুমে যাই তখন মিটিং রুমে মোটামুটি সবার একটু পরিবেশটা দেখার চেষ্টা করি, ব্যাকগ্রাউন্ড দেখার চেষ্টা করি। যদি অনেক বেশি এক্সপেরিয়েন্স হয়
তাদের সাথে আমরা সেভাবে কথা বলি। কম এক্সপেরিয়েন্স হলে ওদের সাথে আমরা, আমি র্যাঙ্কের কথা বলবো না, র্যাগিং করা যাবে না, কিন্তু যারা কম এক্সপেরিয়েন্স ওদের সাথে আমরা ডিফারেন্ট ভাবে ডিল করার চেষ্টা করি। সো আমাকে বুঝতে হবে আমার কোওয়ার্কাররা কেমন, নো দ্য পিপল ইউ আর ওয়ার্কিং উইথ। আচ্ছা, এখন তুমি যেহেতু জানলা যে তুমি যাদের সাথে কাজ করছো তারা এই স্ট্যান্ডার্ডের, তখন তুমি কি করবা, সামটাইমস এমপ্যাথি শো করতে হয় না? এমপ্যাথি শব্দের অর্থ কি আমাকে বলো তো? এমপ্যাথি, সিম্প্যাথি এবং এমপ্যাথি একই। সো সিম্প্যাথেটিক হওয়া, আমার সাথে আমার কোওয়ার্কার মনে করো আমাকে বললো যে আমার তো মেবি আমার ঘরে একটা অ্যাক্সিডেন্ট হলো বা হচ্ছে আমার বাচ্চা অসুস্থ হলো, যে কোনো ইনসিডেন্ট থাকলে আমি অ্যাজ সোশ্যাল অ্যাওয়ারনেস আমি কি এমপ্যাথি দেখিয়ে সে যদি আমাকে বলে আজকে আমার এই কাজটা আপনি যদি করে দেন আমার খুব উপকার হবে, আমি তো আসতে পারছি না কোনো একটা কারণে, হ্যাঁ অ্যাক্সিডেন্টাল কোনো একটা কারণে আসতে পারছি না, তখন এমপ্যাথি দিয়ে কি করবে, এমপ্যাথি শো করবে, তার কোওয়ার্কারকে এমপ্যাথি শো করবে। সোশ্যাল অ্যাওয়ারনেস, তারপরে সোশ্যাল কি, ম্যানেজমেন্ট, সোশ্যাল ম্যানেজমেন্ট, নাম্বার 4 না? সোশ্যাল ম্যানেজমেন্ট, সোশ্যাল ম্যানেজমেন্টটা হচ্ছে টু মেন্টর অথবা টু গাইড অথবা ইনফ্লুয়েন্স, মেন্টর অথবা গাইড অথবা ইনফ্লুয়েন্স, তাদেরকে করব পিপল ইউ আর ওয়ার্কিং উইথ, এটাই হচ্ছে সোশ্যাল ম্যানেজমেন্ট। Do not avoid conflict. Conflict avoid করা আমাদের জন্য সহজ, makes life easy. জ্ঞান জানতে আমরা ছেড়ে দিলাম, কিন্তু অ্যাভয়েড না করলেই ভালো, কারণ এই যে সোশ্যাল কনফ্লিক্ট হলো, এইটা আমি যে কনফ্লিক্টের শিকার হচ্ছে তাকে গিয়ে কিন্তু বলছি না, আমরা গসিপ করছি, জানি সেটা হচ্ছে, অফিসে বলছে জানেন এটা হচ্ছে, কিন্তু কনফ্লিক্ট আমি যদি অ্যাভয়েড করি তখনই গল্প বাড়বে, কথা বাড়বে, কোনো লাভ নাই, এটা কোনো আউটকাম নাই। যখন আমি কনফ্লিক্টটা সলভ করার চেষ্টা করব তাহলে এই প্রবলেমটা আর আগাবে না, সলভ হয়ে গেল। সো সোশ্যাল ম্যানেজমেন্টে যখনই আমরা কনফ্লিক্ট দেখব, we will try not to avoid, do not avoid it, do not avoid the conflict. এখানে একটা কথা আছে, research shows that every unaddressed, মানে যে কনফ্লিক্টটাকে আমি বাতিল করে দিচ্ছি, মানে অ্যাভয়েড করছি, সেটা can waste about 8 hours of company time in gossip and other productive activities. রিসার্চ শো করে যে আমি যদি কনফ্লিক্ট অ্যাভয়েড করি তাহলে আমার 8 ঘন্টার মতো সময় গল্পে চলে যায়, মানে এই যে কনফ্লিক্টের গল্প আমরা করতেই থাকি কিন্তু আমরা এটা সলভ করছি না, সেই গল্পে চলে যায়, অথবা হচ্ছে অন্যান্য ওই গল্পটার জায়গায় যখন আমি কোনো প্রোডাক্টিভ কাজ করতে পারি আমার কাজগুলো প্রোডাক্টিভ হচ্ছে না, আমরা অন্য কোন আমার কোওয়ার্কাররা প্রোডাক্টিভ কাজ করতে পারতো কিন্তু আমি তাদের সাথে গিয়ে হচ্ছে কনফ্লিক্টের গল্প করে আসছি, তাহলে তো সময় নষ্ট হচ্ছে।
কোম্পানির সময় নষ্ট হচ্ছে। তাহলে এই কয়টা ফ্যাক্টর ছিল হচ্ছে আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স। বুঝা গেল? বাস্তব জীবনের সাথে যায় যায় যায়, এটা তো যায়, সব জায়গায় যায়। আচ্ছা, এখানে আমাদের লিখতে হবে না, এখানে আমরা শুধু দেখবো স্ট্রং অর্গানাইজেশনাল স্কিল। যদি আমাদের স্ট্রং অর্গানাইজেশনাল স্কিল থাকে তাহলে আমাদের ডেডলাইনটার ব্যাপারে, আমার কাজের ডেডলাইনের ব্যাপারে আমার চিন্তা থাকবে না, কারণ আমি তো অলরেডি অর্গানাইজড। আমি অর্গানাইজ, তাহলে তো আমার কোনো কিছু নিয়ে চিন্তা থাকার কথা না। এখন এই স্ট্রং অর্গানাইজেশনাল স্কিলটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, মেন্টাল অর্গানাইজেশন, আর হচ্ছে কমিউনিকেশন। টাইম ম্যানেজমেন্ট যেটা, সেটা হচ্ছে দেখো আমরা যখন কোনো কাজ করি আমরা প্রায়োরিটি বেসিসে কাজ করি না, আমার নাম্বার 1টা আগেই করতে হবে, আমি 5-এ যেতে পারবো না। টাইম ম্যানেজমেন্ট হচ্ছে যখন আমি প্রায়োরিটি বুঝবো, প্রায়োরিটাইজ করব, give priority to the important work, যেটা আগেই করতে হবে, অথবা to the first task. Give priority to the first task. প্রথমে যে কাজটা আমাকে করতে হবে সেটা আমি করলে আমার সময় নষ্ট হবে না, টাইম ম্যানেজমেন্ট। আচ্ছা, knowing what task require immediate attention. Task 1 requires immediate attention and which can be delayed. কোনটা ডিলে করা যাবে আর কোনটা immediate attention প্রয়োজন। And for how long is crucial to proper time management. With strong skill in time management, কি হবে? You will never feel overwhelmed by your workload because you know exactly which tasks have priority. Mental organization. অনেক সময় আমাদের ডেস্ক খুব গুছানো থাকে কিন্তু আমাদের মাথা আগুছানো। এই জন্য বলছে আমরা যেন নিজেকে গুছিয়ে নিয়ে আসি। It doesn't matter if your desk is super clean, if your mind is all over the place. Mental organization involves thinking things through in an orderly fashion. Communication. This skill gets their own section, but being an effective communicator is all about being organized. Miscommunication হয় তো, তাই না? Miscommunication are a big hurdle for efficiency and the organization of a team. Miscommunication. It is important to keep your team in the loop with your progress in the project. একটা প্রজেক্টের কতটুকু প্রগ্রেস হচ্ছে সেটা যেন আমার টিম মেম্বাররা জানে। But it's equally important to be good active listener. Active listener. We want to say and say, কিন্তু আমরা ধৈর্য ধরে শুনি না, আমাদের ধৈর্য ধরে শুনতে হবে। Active listener who understands what's being asked of them and the priorities of previous tasks. তাহলে strong organizational skill হচ্ছে time management, mental organization, communication. Time management একটা আমরা বলি কি করতে হবে আমাদের? Give priority to the first task. আচ্ছা, তারপর mental organization হচ্ছে সব কাজগুলো orderly ফ্যাশনে করতে হবে। Communication, miscommunication যেন আমাদের ভিতরে না হয়। Strong organizational skill, decision making এবং problem solving skills. এমন কোনো সময় আছে তুমি তো স্পোর্টস খেলো, স্পোর্টস এর ক্ষেত্রে হঠাৎ করে একটা ডিসিশন মেক করতে হয় না? এরকম একটা ডিসিশন মেকিং এর एग्जांपल দিতে পারবা? ইনস্ট্যান্ট ডিসিশন মেক করতে হচ্ছে। আমি শুট করব ডিসিশন মেকিং, ওকে। তারপরে কোনো প্রবলেমের সম্মুখীন হয়েছে তখনও কোনো স্পোর্টসের ব্যাপারে আমার নলেজ খুব লিমিটেড, তাও আমি তোমাদের কাছ থেকে এগুলো জানতে চাচ্ছি। হোয়াট ক্যান উই ডু? কিরকম প্রবলেম হতে পারে এবং সেটা
সলভ কিভাবে করা যায়? প্রবলেম সলভিং, এটা প্রবলেম ছিল। আচ্ছা, টিম মেম্বারদের মধ্যে প্রবলেমস হয়? টিম মেম্বারদের প্রবলেম হয়? কিরকম প্রবলেম হয়? কনফ্লিক্ট হয়? তাহলে সেটাকে সলভ করো কিভাবে? The captain makes the decision. আচ্ছা, কেন ক্যাপ্টেনের একটা রাইট আছে না এখানে? এই কারণে হচ্ছে সবাই কিন্তু ক্যাপ্টেনের কথা শুনছে। ক্যাপ্টেনের কথা শুনছে, তার যেহেতু ডিসিশন মেকিং এবং প্রবলেম সলভিং স্কিলস আছে, এই কারণে উই নিড দ্য কোচ, উই নিড দ্য ক্যাপ্টেন। কারণ সে কিন্তু এই যে তোমরা যে খেলাগুলো খেলছো, তোমার সে আগে টিম মেম্বার ছিল, সে নিজেও খেলে আসছে, সে সবগুলো ট্যাকটিক্স জানে। সে যেহেতু জানে এবং সে কনফ্লিক্ট দেখেও আসছে, মোটামুটি একটা স্পোর্টসের কনফ্লিক্ট কি বলে কনফ্লিক্ট গুলো কিন্তু সেমই হয়, নতুন কিছু না, একই কনফ্লিক্ট হয়। সো সে নিশ্চয়ই এত এক্সপেরিয়েন্স, সে বারবার ডিসিশন মেক করছে, বারবার প্রবলেম সলভ করছে, এই কারণে তার প্রবলেম সলভিং স্কিলটা বেড়ে গেছে। এটা এক্সপেরিয়েন্সের সাথেই আসে। ওকে, এখানে কিছু কথা বলা হয়েছে। ডিসিশন মেকিং, ইফ ইউ আর ওয়েল অর্গানাইজড এমপ্লয়ি you shouldn't shy away from making decisions. আমাদের ক্যাপ্টেনরা কিন্তু লজ্জা পায় না কোনো ডিসিশন মেক করে দিতে, তারা চট করে দিয়ে দেয়। কেন? তারা জানে কোথায় কি ডিসিশন দিতে হবে। You have already have a you will already have a mental inventory. Mental inventory. ইনভেন্টরি শব্দের অর্থ জানো? যেখানে র ম্যাটেরিয়ালস থাকে, ফিনিশ প্রোডাক্ট থাকে। তো মেন্টাল ইনভেন্টরি মানে হচ্ছে কি? all the information that stays in our brain, in our mind. সেটা হচ্ছে আমাদের মেন্টাল ইনভেন্টরি। এই যে আমার ক্যাপ্টেন, তার এক্সপেরিয়েন্স, তার জীবনের এক্সপেরিয়েন্সেস গুলো তার মেন্টাল ইনভেন্টরিতে আছে, সে এটাই ইউজ করে ডিসিশন মেক করে। তোমাদের ফার্স্ট ডে অফ ইউনিভার্সিটি এবং এখন তোমরা অনেক কিছু দেখেছো না, শিখেছো না, এটা তোমাদের মেন্টাল ইনভেন্টরি। এটা কখন কোথায় কাজে আসবে বলা যায় না। ওকে, তারপরে যেটা হচ্ছে inventory of all the necessary information, the ability to distill it into a plan and the skills to make a decision based on the larger plan and its elements. Being goal oriented and keeping your workload organized will create an atmosphere where you can make decisions without sweating. Decision making এর সময় আমরা নার্ভাস হব না যদি আমাদের প্রপার মেন্টাল ইনভেন্টরি থাকে। এই কারণে বলা হয় যে যখন আমরা এক্সপেরিয়েন্স দেখি, তখন এক্সপেরিয়েন্স গুলোতে আমরা দেখি সে একই লাইনে আছে। যেমন তোমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, রাইট? তোমরা যখন পাস করে বের হবা, তোমরা যেন সায়েন্সেই থাকো। অন্য জায়গায় যদি তোমরা ডাইভার্ট হয়ে যাও, ওখান থেকে তোমরা এক্সপেরিয়েন্স অবশ্যই পাবা, কিন্তু যত বেশি তুমি তোমার এক্সপার্টিস নিয়ে কাজ করবা, তত বেশি তোমার মেন্টাল ইনভেন্টরি বাড়বে। লাস্ট, এটা লাস্ট, আজকের জন্য লাস্ট টপিক না, এটা হচ্ছে ম্যানেজারের স্কিল এর লাস্ট স্কিল, ডেলিগেটিং উইদাউট মাইক্রো ম্যানেজিং। দুটা শব্দ, এটা আমি ইউজুয়ালি পরীক্ষায় থাকে। 4 নম্বরটা 4 নম্বরটা আমি 3 নম্বরের পর 5 নম্বর বললে তো ঠিক করে দেব। তাহলে এটা 4 নম্বর হবে না, 4 5 হবে। ডেলিগেটিং মাইক্রো ম্যানেজিং, দুটো শব্দ, ডেলিগেট এবং মাইক্রো ম্যানেজ। আগে মাইক্রো ম্যানেজিং এ আসি। versus delegating.
manager controls everything অথবা everyone of it. দেখো মাইক্রো ম্যানেজিং এবং ডেলিগেটিং এর মধ্যে পার্থক্য খুব বেসিক পার্থক্য। ম্যানেজার এখানে মাইক্রো ম্যানেজিং এ ম্যানেজার সবকিছু কন্ট্রোল করে, কোনো ইন্ডিপেন্ডেন্স নাই, স্বাধীনতা নাই। কিন্তু ডেলিগেটিং এ ম্যানেজার ফ্রিডম দেয়, কোথায় দিচ্ছে যেখানে প্রয়োজন হচ্ছে, সব জায়গায় কিন্তু ফ্রিডমের প্রয়োজন নাই। এখানে আমি যদি বলি নট এখানে no independence has some independence. আচ্ছা, তাহলে মাইক্রো ম্যানেজিং হচ্ছে বোঝা গেছে কি, এখানে কন্ট্রোল করে ম্যানেজার সবকিছু, আর এখানে ম্যানেজার কিছু ফ্রিডম দেয়। নাও ইফ আই আস্ক ইউ which one is good? Delegating is good. Delegating এর আরো কিছু ক্রাইটেরিয়া আছে। ডেলিগেটিং একটা ম্যানেজার কখন করে সেটা আমরা দেখব। দেখো, too much control is not preferable, too much freedom is not preferable. ডেলিগেট যখন করে একটা ম্যানেজার, সে কিন্তু কিছু বিষয়ের উপর নজর রেখে ডেলিগেট করে, কোথায় করা যেতে পারে কোথায় করা যাবে না সেটা আমরা দেখব। কিন্তু বেসিক ডিফারেন্স তো বুঝে গেছে কি জিনিস। এখন যেটা করব আমরা দেখব what is micromanaging. Let's read it. Micromanaging employees means manager control employees work. She control করছে employees work rather than empowering them to do their own work. আমি যখন একটা টাস্ক দিব আমার কোনো এমপ্লয়িকে, তখন আমি তাকে কাজটা করতে দিব তার মতো করে, হ্যাঁ, কিন্তু সে সেটা করে না, সে হচ্ছে প্রতিটা জায়গায় কন্ট্রোল করার চেষ্টা করে এমপ্লয়ীদের। ম্যানেজার্স ক্লোজলি মনিটর এমপ্লয়িজ অ্যাকশন, সারাক্ষণ মনিটরিং এ থাকে, সারাক্ষণ, কোনো প্রাইভেসি, অ্যান্ড প্রোভাইড ওভারলি ডিটেল, মানে যে ডিটেলগুলো দরকার নাই সে কিন্তু সেই ওভারলি ডিটেলগুলো ইনস্ট্রাক্ট করে দিচ্ছে টু ইনশিওর করার জন্য that employees are doing the things the right way. If you trust your employee, you don't need to do that, তাই না? এখানেই ট্রাস্টটাই আমরা ডেলিগেটে দেখব। এখন এই যে মাইক্রো ম্যানেজমেন্ট, এটা কিছু সাইন্স আছে, আমরা কিভাবে বুঝবো যে এই ইন্ডিভিজুয়ালটা একজন মাইক্রো ম্যানেজার, কিভাবে বুঝবো? দেখো, the most obvious sign is that micromanagers never let employees operate independently. কোনো কিছুই সে স্বাধীনভাবে এমপ্লয়ীদেরকে করতে দেয় না। They always try to participate করে। যে টাস্ক বাবা তুমি যে টাস্ক দিয়েছো সেটা কিন্তু তোমার পার্টিসিপেট করার কিছু নাই। As a manager you have other works to do, go do your other works. কিন্তু সে কি করছে? সে হচ্ছে প্রতিটা টাস্কে পার্টিসিপেট করে that have already been delegated, মানে যেটা ডেলিগেট অলরেডি করা হয়ে গিয়েছে। They constantly monitor the process, observe every minute detail and then give a lot of unnecessary evaluation. প্রয়োজন নাই যে evaluation-এর, সেটাও সে দিয়ে দিচ্ছে, comments অথবা suggestions. Micromanagers cannot mind their own business. এটা একটু harsh language, কিন্তু এটাই sometimes these are reality. They get stuck in non-essential details and fail to look at the bigger picture. এত বেশি ক্ষুদ্র ডিটেইলসের দিকে তাদের নজর থাকে, যেখানে নজর দেওয়া দরকার সেখানে তারা নজর দিচ্ছে না, তাহলে এখানে ওয়েস্ট হচ্ছে, টাইম ওয়েস্ট হচ্ছে।
Worse still, if they find a small error or problem, যদি কোনো ভুল পায়, they will immediately take back the work. মানে কাজ সে নিজে নিয়ে নিবে, আমি আর আমার এমপ্লয়িকে বিশ্বাস করি না, এই কাজটা আমাকেই করতে হবে। সো সে কি করলো, সে হচ্ছে এমপ্লয়ের কাছ থেকে কাজ নিয়ে নিল এবং এখানে একটা ট্রাস্টের ব্যাপার ঘটলো না, মানে ট্রাস্ট ইস্যু ঘটলো যে আমার বস আমাকে ট্রাস্ট করছে না। তারপর সে তার নিজের কাজগুলো বাতিল করে দিয়ে আরেকজনের কাজ করছে, যেখানে কিনা সময় নষ্ট হচ্ছে, এফিসিয়েন্সি নষ্ট হচ্ছে। তোমার জন্য ভালো হলে তোমার সে কি বসে থাকবে তোমার ব্যাপারে কমপ্লেইন দিবে না? ওকে, তারপরে হচ্ছে worse still if they find a small error, নিজেরা কমপ্লিট করবে। ম্যানেজার্স অফ দিস টাইপ ডু নট এনকারেজ এমপ্লয়িজ, তারা কিন্তু এনকারেজ করে না, যেহেতু তারা ভাবছে যে কি তাদের their way is the right way, so your way cannot be right. সো ওরা যেটা বলে সেটা হচ্ছে তারা তোমাদের উৎসাহ দেয় না to take any initiative, nor do they appreciate, তারা অ্যাপ্রিশিয়েটও করে না। এগুলো কিন্তু সায়েন্স, মাইক্রো ম্যানেজমেন্ট। কিভাবে বুঝবো আমি যে ইনি হচ্ছেন একটা মাইক্রো ম্যানেজার? মেকিং ইন্ডিপেন্ডেন্ট ডিসিশনস উইদাউট देयर কনসেন্ট, মানে তাদেরকে সবকিছু বলেই হচ্ছে আমাকে করতে হবে। এটা কিছু কিছু জায়গায় প্রযোজ্য, কিছু জায়গায় প্রযোজ্য না। কোথায় প্রযোজ্য আমরা দেখব। Therefore, in many cases, the opinions and decisions of the micromanagers are counterproductive. Productive না, productiveness এর উল্টাটা, counterproductive. What is delegating? এই যে বললাম, manager gives freedom when needed, যখন প্রয়োজন। Delegation is the process of distributing and entrusting work to another person. So দুটো শব্দ কি কি? ডিস্ট্রিবিউট করার পরে কি করব? ট্রাস্ট করব যে যাকে আমি কাজ দিলাম, ডিস্ট্রিবিউট করলাম, সে কাজটা শেষ করবে। সো দুটো ইস্যু আছে। ম্যানেজার্স ডিস্ট্রিবিউট দ্য ওয়ার্ক টু দ্য এমপ্লয়িজ, দেখো তারা কিভাবে ডিস্ট্রিবিউট করবে অ্যাকর্ডিং টু দ্য এক্সপার্টিস। এখন আমার একজন এমপ্লয়ি অ্যাকাউন্টিং পারে না, জানে না, তাকে যদি আমি অ্যাকাউন্টিং এর কাজ দেই হবে? আমার একজন এমপ্লয়ি যদি মানে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডিজাইনিং এ ভালো থাকে, তাকে যদি আমি মার্কেটিং এর কাজ দেই, ভালো করবে? করবে না। তাহলে আমি এক্সপার্টিসটা বুঝবো, এক্সপার্টিস বুঝে ডেলিগেট করার সময়ও কিন্তু অনেক বিষয়ে মাথায় রাখতে হবে। ফার্স্ট হচ্ছে ডিস্ট্রিবিউট করলাম, করার পরে ইন্টারেস্ট করলাম। এখন ইন্টারেস্ট এটারও আগে আমাকে বুঝতে হবে আমার এমপ্লয়ি কাজটা পারবে কিনা। The frequent involvement of a manager is not applicable when delegating. Why is delegating important? এটা important এই কারণে, দেখো, it feels great to be in control, তাই না? And I know exactly what's going on. আমি জানি, কিন্তু the point is, if you know absolutely everything, that means you are the one doing it. তাহলে তো আমাদের এত কিছু লাগে না, গোল, পিপল, স্ট্রাকচার লাগে না, তাহলে তো একজনই সব কাজ করতে পারে। But as a manager, it's more important to prioritize the bigger picture. কোনটাকে প্রায়োরিটি দিব? যেটা বিগার পিকচার, সেটাকে প্রায়োরিটি দিব। And let people do their job. ওই যে ডিস্ট্রিবিউট করে দিয়েছি, এখন আমি ট্রাস্ট করব, ট্রাস্ট করে আমি মনে করব যে কি আমি কাজ দিয়েছি, কাজ হয়ে যাবে। Trying to control every tiny detail of everyone's work will only result in feeling overwhelmed because there is so much to think about. একটা অর্গানাইজেশনে অনেক কাজ হয়, যদি আমি আমারটা না চিন্তা করে আমি কাজ ডিস্ট্রিবিউট করে দেওয়ার পরেও যদি তার কথা চিন্তা করি, ট্রাস্ট না করে, তাহলে আমার কাজও হচ্ছে না, ওর কাজও হচ্ছে, দুটাতেই ব্যাঘাত হচ্ছে। এখন হাউ টু ডেলিগেট উইদাউট মাইক্রো ম্যানেজিং, এটার আগে এখানে কিছু পয়েন্টস গুলো তোমরা পড়ো। দেখো, what to do before delegating, ডেলিগেট করার আগে আমাকে কি কি করতে হবে। ডেলিগেট করার আগে, ডেলিগেট বলতে কি বোঝাচ্ছি, কাজ যখন আমি দিব এমপ্লয়িকে দেওয়ার আগে কিছু প্রশ্ন নিজেকে করতে হবে। What to do before delegating?
আইডি কার্ড করলেও ঝামেলা, না করলেও ঝামেলা। দেখো হু ক্যান অপারেট। আচ্ছা, ম্যানেজার যখন ডেলিগেট করবে তখন সে চিন্তা করবে যে আমার এমপ্লয়ি যে আছেন আমার আন্ডারে কাজ করে সাথে ইন্ডিপেন্ডেন্ট ভাবে কে কাজ করতে পারে। অনেক সময় সবসময় আমরা বারবার বসের কাছে গিয়ে বলি বস এটা কেমন করবো, ওটা কেমন করবো। আমার নিজের ডিপেন্ডেন্সি নাই, আমি জানি যে ও স্বাধীনভাবে কিছু কাজ সঠিকভাবে নিজে থেকে করে নিতে পারবে। এটা আমাকে অ্যাজ এ ম্যানেজার যখন আমি ডেলিগেট করব তখন আমাকে দেখতে হবে যে এই মানুষটা ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ করতে পারে কিনা। তারপরে সেটা দেখবো সে কতটুকু দায়িত্ব নিতে পারে। How much responsibilities the employee can take. কতটুকু দায়িত্ব নিতে পারবে। এখন কেউ যদি বেশি দায়িত্ব নিতে না পারে তাকে যদি আমি স্বাধীনভাবে কাজ করতে দেই তাহলে ওর কাজগুলো কিছুই হবে না। সো আমাকে বুঝতে হবে কতটুকু দায়িত্ব সে নিতে পারবে, কতটুকু রেসপন্সিবিলিটি নিতে পারবে। তারপর কি আছে বলতো, আমরা আমাদের কিছু এমপ্লয় হচ্ছে একঘেয়েমি কাজ পছন্দ করে, আর কিছু এমপ্লয় হচ্ছে ক্রিয়েটিভিটি পছন্দ করে। সো আমাকে বুঝতে হবে আমি যখন ওকে কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক দিব ওকে একঘেয়েমি কিনা, মনোটোনাস কিনা। তা না হলে তো আমি ওকে ক্রিয়েটিভ ওয়ার্ক দিতে পারবো না, ও যদি মনোটোনাস থাকে। এরপরে কি হবে, যার আগ্রহ আছে, someone who wants to improve, who wants to improve, just who wants to improve. Improve in what? Improve in learning. Improve in learning and mentoring. দেখো লার্নিং এবং মেন্টরিং দুটো একসাথে কেন বলা হচ্ছে? সে শুধু লার্ন করবে না, সে কিন্তু আরেকজনকেও গাইড করে দেবে। এই জন্য বলা হচ্ছে লার্নিং এন্ড মেন্টরিং। তারপর হু ক্যান and don't want to even if they have a mentor. যে কিনা যদিও তার মেন্টর আছে সে কি করবে, তার মেন্টর থাকা সত্ত্বেও সে নিজেকে স্ট্রং বানানোর চেষ্টা করবে অন্যান্য কাজে। সো এই কোয়েশ্চেনগুলা একটা ম্যানেজার প্রথমে আগে নিজেকে জিজ্ঞেস করবে, যখন আমি দায়িত্ব দিব আমি ডেলিগেট করতে পারবো, মানে এই যাকে আমি দায়িত্ব দিব সে হচ্ছে এই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে কিনা, সে কি ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ করতে পারে, তাকে কি অনেকগুলো রেসপন্সিবিলিটি দেওয়া যায়, তার কি নিজেকে কি বলবো নিজের কোয়ালিটি ইমপ্রুভ করার তার কোনো আগ্রহ আছে। এরকম যদি ক্রাইটেরিয়ার মানুষজন থাকে তখন আমি ডেলিগেট করতে পারি, টাস্ক দিয়ে তাকে কাজ ডিস্ট্রিবিউট করে দিয়ে তাকে আমি এনট্রাস্ট করতে পারি। আচ্ছা, পসিবল চেঞ্জ, এখন এটা তো বুঝলাম আমি কাকে কাকে আমি ট্রাস্ট করতে পারবো। এখন হচ্ছে পসিবল চেঞ্জেস টু এলিমিনেট মাইক্রো ম্যানেজিং। মাইক্রো ম্যানেজিং কে কিভাবে আমরা সিস্টেম থেকে আস্তে আস্তে করে মুছে দিতে পারি। প্রথমত হচ্ছে চেঞ্জ ইওর অ্যাটিটিউড টুয়ার্ড ডেলিগেশন। চেঞ্জ ইওর অ্যাটিটিউড টুয়ার্ডস ডেলিগেশন মানে হচ্ছে ডেলিগেট করার আগে আমি যেন এই স্টেপস গুলো ফলো করে নেই। ডোন্ট ওয়ারি টু মাচ অ্যাবাউট দ্য লিটল থিংস। ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমরা যেন খুব বেশি ওয়ারিসাম না হই। অ্যাডভাইস করতে বলা হচ্ছে, ডু নট কমান্ড। অ্যাক্টিভলি ইন্টারঅ্যাক্ট উইথ এমপ্লয়িজ এন্ড লিসেন টু দেম। Delegate to people you actually trust. Who do you trust? This group of people. Let employees know what you expect from them. এমপ্লয়ীদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দিতে হবে, this is the job and this is the result I want. Okay. 3.3 আমরা শুরু করে দিই। আচ্ছা, এটা আমি 5 মিনিট ডিসকাস করব, তারপর ছেড়ে দেব। এটা কিন্তু ইনোভেশন। শেষ করে দাও।
আচ্ছা ইনোভেশন কি জিনিস বলো তো? নতুন কিছু। এটা রিডিং করো তারপর ছেড়ে দিও। রিডিং করো। Okay, কি বুঝলাম আমরা? Innovation is the key to continued success. We innovate today to secure the future. এটা হচ্ছে কি একটা ডেভেলপমেন্ট অফ আ নিউ আইডিয়া অথবা দুটো জিনিস। নতুন আইডিয়া, একটা হচ্ছে নতুন আইডিয়া, খাতা খুলো। Either it's a new idea হচ্ছে improvement of existing ইনোভেশন হচ্ছে either it is a new idea, completely নতুন একটা ধারণা, অথবা এটা improve of existing idea. একটা এক্সাম্পল দিবা, নতুন আইডিয়ার একটা এক্সাম্পল দিবা, আর হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ এক্সিস্টিং আইডিয়ার একটা এক্সাম্পল। একটা নতুন আইডিয়া, একটা নতুন ইনোভেশন যেটা আমাদের প্রয়োজন, এখনো ইনোভেট হয় নাই। আচ্ছা নতুন আইডিয়া, ওকে এটা বলো তাহলে ইমপ্রুভমেন্ট অফ এক্সিস্টিং আইডিয়া। এইটা তাহলে আপগ্রেডটা কি কিসে কিসে আপগ্রেড আসছে? ক্যামেরা, সাইজ, এত বড় মোবাইল, ডিসপ্লে, জীবনে চালাইছে আচ্ছা মোবাইল ফোনটা বললাম, তারপর আর কোনটা যায়? গাড়ি, কার, গাড়ি, বলো না, বলো এক্সিস্টিং আইডিয়া যেটা আছে, যেটা তোমরা ইমপ্রুভমেন্ট চাও, কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট চাও? ট্রাফিক সিস্টেম, হ্যাঁ কোথায়? ট্রাফিক সিস্টেম, ট্রাফিক সিস্টেম। কিভাবে ট্রাফিক সিস্টেম আমরা কিভাবে ইমপ্রুভমেন্ট আনতে পারি? কিভাবে আমরা ট্রাফিক সিস্টেমে বলতে ইমপ্রুভমেন্ট আনবো? রোড আমাদের শহরটা তো ছোট, খুব বেশি বড় না, আমরা কোথায় রোড বানাবো? আচ্ছা ফ্লাইওভার তো দিয়ে দিয়েছি, ফ্লাইওভার, কিন্তু জ্যাম কি কমেছে তোমাদের মনে হয়? গাড়ি কমাইতে হবে, প্রাইভেট কারগুলো এটা একটা ব্যাপার। প্রাইভেট কার কিন্তু অনেক সময় একজন ইন্ডিভিজুয়াল তিনটা চারটা করে ওন করে, এবং দেখা যায় মোস্ট অফ দ্য টাইম গাড়িতে কিন্তু ড্রাইভার বসে আছে আর কোনো প্যাসেঞ্জার নাই। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে। কিভাবে ইমপ্রুভমেন্ট করতে পারি? অর্ধেক করে দিয়ে সবার আগে অফিসিয়াল ট্রান্সপোর্টগুলোকে একটা করতে হবে, বাসে নিতে হবে, সবাইকে আলাদা আলাদা গাড়ি করতে হবে। তাহলে অর্গানাইজেশনের ট্রান্সপোর্ট খরচ বেড়ে যাবে। কিন্তু সবসময় তো আমার এমপ্লয়ার উইলিং থাকবে না টাকা দিতে, তাই না? অনেকে প্রেফার করবে যে না আমি টাকা দিব, আমি রিকশায় আমার ট্রান্সপোর্টের দরকার নেই, এরকম হতে পারে। আচ্ছা আরেকটা কাজ কি আমরা করতে পারি? আমরা কি সাইকেলের ব্যবস্থা করতে পারি?
যদিও ফ্লাইওভারে সাইকেল নিয়ে ওঠাটা অনেক ডিফিকাল্ট, কিন্তু উঠে আমি ভ্যান গাড়ি নিয়ে উঠে, সাইকেল নিয়ে উঠে, হ্যাঁ হেঁটে হেঁটে সাইকেল নিয়ে উঠতে হয়, নামার সময়। আচ্ছা, নতুন আইডিয়া পাচ্ছ না কেউ? আচ্ছা, আমাদের ভিডিও হচ্ছে, আমরা নাই নিউ আইডিয়া। আমার যেটা মনে হয় নিউ আইডিয়া সেটা হচ্ছে কেমোথেরাপি না হয়ে যদি মেডিসিন হয়। মেডিসিন ফর ক্যান্সার পেশেন্টস। না, হ্যাঁ ঠিক আছে আছে, কিন্তু এইটা যে একটা নেগেটিভ ইমপ্যাক্ট বডির উপরে ফেলে, আমি চাচ্ছি এমন একটা মেডিসিন যেটা কিনা ক্ষতি করবে না, কম ক্ষতি করবে। রিসার্চ চলছে, তখন রিসার্চ একদম আমি চাচ্ছি যে এটা যেন মার্কেটে চলেই আসে। আমরা যেরকম প্যারাসিটামল নেই কিসের জন্য, যে আমার ব্যথা চলে যায়, আমি জানি আমার কোন মেকানিজম হবে, তেমনি পেইন কিলারের মতো আমার যেন এই রোগটাও কিওর হয়ে যায়। অ্যান্টিবায়োটিক যেরকম আমরা খাই, অ্যান্টিবায়োটিক খেলেই যেন আমার এই রোগটা কিওর হয়ে যায়। মেবি সামডে হবে, হয়তো বা আমরা পাবো কিনা শিওর না। আচ্ছা, তাহলে শোনো, তোমরা কি নিজ দায়িত্বে এই স্লাইডগুলো পড়ে নিতে পারবা? যদি নিজ না, অনেক সোজা ভাষায় দেখো লেখা আছে। আচ্ছা, আমি শুরু করে দিই। না পড়ে নিব। আচ্ছা, give employees reasons here. Employees কি আমার দরকার আছে এমপ্লয়ীদেরকে বোঝানো that they care about the organization. অবশ্যই hire people with different perspective. সবাই একভাবে চিন্তা যেন না করে, সবাই একটু ডাইভার্স চিন্তা করে। কিভাবে ডাইভার্স চিন্তা করবে? Understand your vision. আমাদের মিশন কি? As an be professional, because they align with your culture but aren't necessarily the same as you. Maybe different perspective থাকতে পারে, come from diverse background হতে পারে, passion থাকতে পারে, different abilities. Having employees with a different set of ideas or approach to problem solving skills will easily generate an innovative approach. Give employees time and space to innovate. মনে আছে time and space দিতে হবে, ইনোভেশনের জন্য সময় দিতে হবে, তাহলে মিটিং টু শেয়ার আইডিয়াস। সেই ইনোভেট করতেই থাকবে, কিন্তু আমার সাথে আইডিয়া শেয়ার করবে না, তা হয় না। তারপরে হচ্ছে সাজেশন বক্সেস আর অন দ্য স্টাফ ইন্টারনেট, তারপর ডেডিকেটেড টাইম অথবা রুম। ওকে, এনকারেজিং কোলাবোরেশন মানে কি ছিল? শুনুন, আমি ছেড়ে দিব 5 মিনিট, কথা বলো না। Collaboration 5 মিনিট 10 মিনিট হয়ে গেছে, আমি জানি। Collaboration, encouraging collaboration, allow job swap, এটা পড়ে নিবা। Feedback নিতে হবে, have a feedback process, make innovation core value, reward employees for their ideas, offer the training, interest in resources. আচ্ছা, একটা অর্গানাইজেশনের বেসিক কিছু রিসোর্স থাকে, কি কি থাকে বলো তো? টাইম, ফাইন্যান্স, লিডারশিপ। ওকে, চ্যাপ্টার ডান।